আজকে সারাদিন কোনো খবর দেইনি আপনাদের না। এটা নিয়ে প্রচুর কমেন্ট। মাসুম ভাই কি করছেন? কোথায় আছেন? ঠিক আছেন তো? জি, আমার এক দর্শক একটা পোস্ট করেছে, প্রশ্ন করেছে। প্রিয় ভাইয়া, অপেক্ষা আছি ঘুম ব্যাঘাত না ঘটালে ইনশাআল্লাহ আপনার লাইভ পুরোটা দেখব। তবে একটু সংক্ষিপ্ত হলে ভালো হয়। জি, আমি আপনার ঘুমের স্বার্থে একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আপনি আরামে ঘুমোতে পারেন। অবশ্যই আপনি দেশের বাইরে আছেন বোঝা যাচ্ছে। আ ভারতের আসাম থেকে দেখছেন। ওকে, মুর্শিদাবাদ থেকে দেখছেন, সিঙ্গাপুর থেকে দেখছেন। যারা যেখান থেকে দেখছেন সবার জন্য ভালোবাসা। মার্কিন যুক্তরাষ্ট্রের যদি অহংকার বলা হয়, তাহলে ফাইটার জেটের ক্ষেত্রে F-35, যদি প্রতিরক্ষার ক্ষেত্রে বলা হয় প্যাট্রিয়ট কিংবা থার্ড, যদি বোমারু বিমানের কথা বলা হয় B-52 বোমারু, বোম্বার্স বা বোমার যেটা আমরা বলি। আমেরিকা এ যাবৎকালে ইরানের সাথে লড়াই করে যে ধাক্কাগুলো খেয়েছে ধারাবাহিক, এই ধাক্কা কাটিয়ে উঠতে তাদের অনেক সময় লাগবে। এটা বিভিন্ন গণমাধ্যম বলছে, বিভিন্ন সামরিক এক্সপার্টরা বলছেন। ধাপে, ধাপে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দেব। তারপর আমরা মূল আলোচনায় চলে আসবো। আমি লাইভটা করি মূলত দুটো কারণে। সংক্ষিপ্ত ১ মিনিটের হেডলাইন বলে দিলে আপনাদের যদি ভালো লাগে ১ মিনিটে বলে দেব। যদি আপনাদের মনে হয় একটু ব্যাখ্যা দিয়ে সংবাদগুলো বিশ্লেষণ করা দরকার, তাহলে সেটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল জাজিরা যে শিরোনামটি করেছে সেটা হলো লেবানন ইসরায়েল ইস্যুতে নেতানিয়াহুর উপর ব্যাপক ক্ষেপে আছেন বা হতাশ হয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন লেবাননে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল হতে হবে এবং ইসরায়েলের আগ্রাসন ও হিজবুল্লাহকে সামলানোর পদ্ধতি, হিজবুল্লাহর উপর যে অ্যাটাক হচ্ছে সেটাকে ইঙ্গিত করে তিনি বলছেন হিজবুল্লাহকে সামলানোর পদ্ধতিতে আমেরিকা খুশি নন নেতানিয়াহুর আচরণে। পাশাপাশি ইরান ইসরায়েল এবং আমেরিকাকে সতর্ক করে বলেছে এখন থেকে লেবাননের উপর যে কোনো ইসরায়েলি হামলা অথবা এর ভূখণ্ডে অব্যাহত দখলদারিত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। এই পয়েন্টটা ইরান এমন সময় দিয়ে দিল আমেরিকার সামনে তুলে, যখন অর্থাৎ আগামী রবিবার এই দুই দেশের মধ্যে সিগনেচার হতে যাচ্ছে। ইতিমধ্যে ইলেকট্রাল ভাবে অর্থাৎ অনলাইন সিস্টেমে আমেরিকা এবং ইরান তাদের চুক্তিতে সিগনেচার করে বসেছে। প্রাথমিকভাবে কাবিন হয়ে গেছে। এখন মূল দেখাটা হবে বাসর ঘরে, বুঝছেন? একটু মজা করে বললাম, আবার কেউ উল্টো পাল্টা ভাববেন না। বাংলাদেশের মানুষ তো উল্টা পাল্টা ভাবতে পছন্দ করে বেশি। ইরান বলছে যে যদি লেবাননে ইসরায়েল কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে আমাদের সাথে আমেরিকার সম্পাদিত চুক্তিকে আমরা বাতিল বলে গণ্য করব। কারণ এই চুক্তির মধ্যে আমাদের প্রতিবেশী বা আমাদের ভ্রাতৃ রাষ্ট্র, মিত্র রাষ্ট্র, আমাদের এক কথায় প্রক্সি বাহিনীকে ইঙ্গিত করে বলছে তাদের উপর কোনো আক্রমণ করা যাবে না। এর মধ্যে হুতি আছে, ইসলামিক রেজিস্ট্যান্স আছে, হিজবুল্লাহ আছে। এদের সবাইকে ইরান টেনে এনেছে এমন ভাবে যাতে লেবানন এই অঞ্চলে ফিলিস্তিন এদের উপর দখলদারিত্ব চালাতে না পারে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট তিনি ক্ষেপে আছেন নেতানিয়াহুর উপর, কারণ নেতানিয়াহু বারবারই ট্রাম্পের কাজে বাগড়া দিচ্ছেন। অন্যদিকে হিজবুল্লাহ ইরানের কাছ থেকে এই আশ্বাস পেয়েছে, মানে হিজবুল্লাহ তো ইরানের কাছ থেকে চাচ্ছে যে আমি তো তোমার জন্য সংগ্রাম করলাম, তোমার জন্য আমি ইসরায়েলের সাথে লড়াই করলাম, আমার প্রায় 4,000-এর মতো মানুষ জীবন দিল, আমার জন্য তুমি কি দিবা? তো ইরান তাকে যা দিয়েছে সেই ব্যাপারে হিজবুল্লাহ ইরানের কাছ থেকে এই আশ্বাস পেয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার পর পরবর্তী পর্যায়ে তারা দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানাবে। অর্থাৎ ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের যে সেনাদেরকে মোতায়েন করে রেখেছে, এখান থেকে দ্রুত তাদের সরে যেতে বলেছে ইরান এবং লেবানন। এবং ইরান এই বিষয় আমেরিকাকে চাপ দিচ্ছে যেন কোনো ইসরায়েলি সেনা লেবাননের ভূখণ্ডে না থাকে।
পাশাপাশি হিজবুল্লাহ বলছে আমরা আবারও হিজবুল্লাহ এবং তাদের মিত্র ইরানের পক্ষ থেকে এই জেদ দেখতে পাচ্ছি, যে এটা একজন পোস্ট করেছেন লেবাননের বৈরুত প্রতিবেদক, এটা হাইডি পেট দ্বারা, আল জাজিরা থেকে পড়ছি আমি এটা। তারা নাকি আরো অনেকগুলো দাবি করছে। প্রশ্ন হলো, ইসরায়েল যে বলছে হিজবুল্লাহ দাবি করছে, এটা হিজবুল্লাহর অধিকার, এটা তাদের অঞ্চল। হিজবুল্লাহ তো ইসরায়েলের ভেতরে দখল করে বসে নেই, তো তোমরা কেন লেবানন দখল করছো? নিজেদের ভূখণ্ড দাবি করা তো তোমাদের অযৌক্তিক, আন্তর্জাতিক নিয়ম অনুসারে এটা করতে পারে না। দর্শক, তো পাশাপাশি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আরো দুঃসংবাদ কয়েকটি হাজির হয়েছে সামনে, আর তার একটি হলো মার্কিন B-52 বোমার্স বলি, বা যে বোমারু বিমানটির কথা বলি আমরা, ক্যালিফোর্নিয়া এটি বিধ্বস্ত হয়েছে। শুধু এটি নয়, পাশাপাশি রাশিয়ার Tu-22M3 বোমারু বিমানও বিধ্বস্ত হয়েছে। একই দিনে দুই পরাশক্তির দুটো বিমান কি করে বিধ্বস্ত হলো, পুরো পৃথিবী এটা নিয়ে আলোচনা করছে। আপনারা জানেন যে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে যে অ্যাটাক হয়েছে, নাতানজ, ফর্দো, ইস্পাহান, এবং ইরানের যে মিসাইল সিটি যেটা মাটির অনেক গভীরে, সেখানে যে আমেরিকা অ্যাটাকগুলো করেছে, বাংকার ব্লাস্টার বোমা মেরেছে B-52 বোমারু বিমান ব্যবহার করে। আমেরিকা এই বিমানটি দিয়ে ইরানের ভেতরে ম্যাসিভ আকারে অ্যাটাক করেছে। অবশেষে দেখেন আল্লাহর কি পরিকল্পনা, কয়েকটি মধ্যপ্রাচ্যের আউটলেট গণমাধ্যম বলছে ওই বিমানটি ইরানে ব্যবহার করেছিল আমেরিকা, এবং যে পাইলটরা অক্কা গেছে, মানে উপরে চলে গেছে ওই ইবলিসের সাথে দেখা করতে, তারা ইরানে এসেছিলেন অ্যাটাক করতে। আজ তারা বিনা অ্যাটাকে ওপারে চলে গেছে। 8 জন মার্কিন সামরিক বাহিনীর উচ্চ পদস্থ ব্যক্তি, পাইলট এবং উপ পাইলট, মানে যারা বিমানটি চালাচ্ছিলেন, তারা সবাই চলে গেছেন উপরে, একজন বাঁচার সুযোগ পাননি। তবে রাশিয়ার 4 জন ক্রু পাইলট বেঁচে গেছেন, তারা বিমানটি বিধ্বস্তের আগেই সেখান থেকে বেরিয়ে পড়ার সুযোগ পেয়েছেন, অর্থাৎ প্যারাশুট ব্যবহার করে তারা নেমে পড়তে পেরেছেন, তারা অল্পের জন্য বেঁচে গেছেন। ইন্টারেস্টিং ব্যাপার, এই দুটো বিমানই আবার নিউক্লিয়ার অ্যাটাকের জন্য প্রস্তুত। মানে রাশিয়ার Tu-22M3 যে বোমারু বিমানটি আছে, এবং আমেরিকার B-52 বোমারু বিমান, এই দুটোই নিউক্লিয়ার বোমা বহন করতে পারে এবং অ্যাটাক করতে পারে। বিশাল আকৃতির দুটো বিমান। ক্যালিফোর্নিয়া থেকে এই বিমানটি যখন আকাশে উঠছিল, হঠাৎ করে পেছনে ধুয়ো দেখা যায়, তারপর সেটি বিধ্বস্ত হয় খুব কাছাকাছি, কিন্তু ভাগ্যের কি পরিহাস, কোনো পাইলট বা সেনা সদস্যরা সেখান থেকে বেরোতে পারেনি। এই বোমারু বিমানটি বিধ্বস্ত হওয়া হলো আমেরিকার এক অস্তিত্বের আঘাত বা অহংকারের চাদরে আঘাত বা দাগ পড়ে যাওয়া। মানেটা হলো আমেরিকার F-35, আমেরিকা এটি নির্মাণ করে বলেছিল এটা খুব হাই সেন্সর সিস্টেমের একটি যুদ্ধ বিমান, এবং স্টিলথ প্রযুক্তির, শত্রুর যে কোনো রাডারকে এটা অনায়াসে ফাঁকি দিতে পারে, শনাক্ত করতে পারবে না। শত্রুর যে কোনো এন্টি মিসাইলকে এটা ট্যাকেল করতে পারে। এটার স্পিড, এটার অবস্থান, এটার আক্রমণের ঢং, ব্লাব এমন কিছু যে এটা টেক্কা দেওয়ার মতো কারো যুদ্ধ বিমান আসেনি মার্কেটে। রাশিয়ার চলে এসে Su-35, চীনেরও আসছে 35 পঞ্চম প্রজন্মের, কিন্তু আমেরিকাটাকে সবার উপরে রাখা হয়েছে। সেই F-35কে তারা করে মেবি একটা বা দুটা ইরান দাবি করেছিল তারা বিধ্বস্ত করেছে, এবং হরমুজে এই F-35কে তারা করে এলাকা ছাড়া করেছিল ইরানের মিসাইল। তখনই আমেরিকার প্রথম পরাজয়ের সুরটা আমরা শুনতে পাই, কারণ F-35 যখন ইরানের ভয় পালায়, তখন আমেরিকা ইরান থেকে পালাচ্ছে, বিষয়টা এরকম হয়। এবং যে বোমারু বিমান ক্যালিফোর্নিয়াতে বিধ্বস্ত হয়েছে, যারা এটা ছিলেন তারা ইরানে অনেক মানুষের কান্নার কারণ ছিলেন, আজ তাদের পরিবার কাঁদছে।
পৃথিবীটা এরকমই। একদিন আওয়ামী লীগ দুঃশাসন করেছে, কেউ তাদের সাহস করে কিছু বলতে পারেনি। যারা বলেছে তারা গুম খুন হয়ে গেছে। আর আওয়ামী লীগ মানুষের কথা শুনতই না, একটার পর একটা অবৈধ নির্বাচন দিয়েছে সংবিধানের নাম করে। সংসদে তারা একটা সংবিধান সাজিয়ে নিজের মতো করে সব বলেছে। আর তখন বিএনপি বলেছিল যে তারা ক্ষমতা আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে। মানুষের ইচ্ছা অনুযায়ী এই সংসদ তৈরি হবে, মানুষের ইচ্ছা অনুযায়ী আইন তৈরি হবে। বিএনপি যতগুলো ওয়াদা দিয়েছে, আমার দেখা মতো ১০০ দিনের বেশি হয়ে গেছে বিএনপি শাসনামল নতুন করে। বরং বিএনপি যে আশ্বাস দিয়েছে তার উল্টো দিকে চলছে। গণভোটের রায় ৭০-৭৫% মানুষ গণভোটের পক্ষে ছিল, সেই রায় কি বাস্তবায়ন হয়েছে? সংসদে শুনেছি আমাদের সালাউদ্দিন ভাই বলেছেন তারা আসলে বাধ্য হয়ে গণভোটের পক্ষে দাঁড়িয়েছিল, কারণ এটা না মানলে নির্বাচন না হতে পারে। একটা প্রতারণা জাতির সাথে। তারা এখন মনে করছে যে আওয়ামী লীগ তো মাঠে নেই, আমরা যে কদিন টিকে থাকতে পারি। আওয়ামী লীগ এটা মনে করেছিল যে আমাদেরকে কেউ সরাতে পারবে না। বেনজির, হারুন, মনিরুলদের মতো বাঘা বাঘা পুলিশ, তাদের দম্ভুক্তি দেখেছেন কিভাবে কথা বলেছে, এক একজনের টোন। মাটির নিচ থেকে তুলে নিয়ে আসবো, এই করব সেই করব। সেনাবাহিনী, ডিজিএফআই, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এমনভাবে সেট করেছে। আওয়ামী লীগ সেনাপ্রধানের শেখ হাসিনার নিরাপত্তার জন্য কত স্তরে নিরাপত্তা বাহিনী তৈরি করেছে। তার বাড়ির আশপাশ দিয়ে ছায়া পাখি ঢোকার সাহস করতো না, তাকে বাঁচাবার জন্য এত নিরাপত্তা তৈরি করেছে। গণ অভ্যুত্থান, জনরোষ এক কাপড়ে তাকে দেশ থেকে বিদায় করেছে। হাসিনাকে যদি কেউ প্রশ্ন করে একদম নিরপেক্ষভাবে যে তার ভুলগুলো কি, সে কিন্তু বুঝতে পারবে তার ভুলগুলো, হয়তো বা বলবে না, মুখে বলে না, তারা রাজনীতির শেষ হয়ে যায়। তিনি এখন বলবেন যে আমাকে কারা কারা কুবুদ্ধি দিয়েই ফ্যাসিস্ট বানিয়েছে, স্বৈরাচার বানিয়েছে। হাসিনা বাংলাদেশের ইতিহাসে এখন ডেড বডি। আওয়ামী লীগ কখনো কখনো ফিরবে কিনা জানি না, আওয়ামী লীগকে হয়তো বিএনপি ফিরিয়ে আনবে। হাসিনা ডেড বডি লিখে রাখতে পারেন। বিএনপি 15.5 বছর পর আসছে ক্ষমতায়। বিএনপির কাজে আপনারা খুশি কিনা কমেন্ট করবেন। আমি সাংবাদিক হিসাবে কমেন্ট করব না, আপনারা কমেন্ট করবেন যে বিএনপির যে দর্শনের রাজনীতি চলছে, বা যেভাবে দর্শন, আমি ধর্ষণ বলিনি, আমি গত কয়েকদিন আগে একটি খবরে দেখলাম 100 দিনে তারা 600 মানুষ খুন করেছে বা খুন হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও বিএনপি নেতাকর্মীরা খুন হচ্ছে নিজেদের হাতে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, অপরাধ জগতে প্রবেশ। এটা কেমন রাজনীতি? যারা বিরোধী দলে থাকলে ধান খেতে ছিলেন, পাট খেতে ছিলেন, লুকিয়েছিলেন, আশ্রয় ছিলেন, গুমে ছিলেন, সেই লোকগুলো যারা মজলুম ছিলেন, আজকে তারা জালিম হয়ে উঠতেছেন কেন? ইসলামী ব্যাংকটার অবস্থা খুব খারাপ, বারবার আমি এই কথাটা বলছি। আমি আর কোনো ব্যাংকে টাকা রাখিনি, একটা মাত্র ব্যাংক ইসলামী ব্যাংক বলে রেখেছি, কারণ আল্লাহর কাছে কি জবাব দেব? যতটুকু আমার কাছে মনে হয়েছে যে ইসলামের কিছু ধারা তারা মানে, শরিয়া ভিত্তিক, আমি কোথাও টাকা তুলে রাখবো ভয় পাচ্ছি, সেটা তো সুদে চলে আসবে। আমি সুদ খাবো? আমাকে বাধ্য করবে রাষ্ট্র সুদ খেতে? এখন নিজের প্রয়োজনে টাকা তুলতে পারছি না ব্যাংক থেকে, ব্যাংকটাকে কোথায় নিয়ে যাচ্ছে? খুব কষ্ট পাচ্ছি। এই দলটার জন্য অনেক কষ্ট করেছি, এগুলো বলতে লজ্জা লাগে। তো বিষয়টা হলো যে আজকে বিএনপি বুঝতে পারছে না, তারা মনে করে তারা আজীবন ক্ষমতা থাকবে। থাকবে না, কেউ আসবে নতুন করে। 2 বছর পরে আসুক, 5 বছর পরে আসুক, 50 বছর পরে আসুক, তখন হাসিনার মতো কোনো একটি দেশে বসে তারাও জাবর কাটবে আর বলবে আহা কি ভুল করেছে, আহা কি ভুল করেছে, আহা কি ভুল করেছে। সালাউদ্দিনরা থাকবে না এই দেশে, চলে যাবে, আবার শিলং চলে যাবে। সেখানে তার ভালো নেটওয়ার্ক তৈরি হয়েছে, প্রচুর অর্থ সম্পদের মালিক হয়ে গেছে ইতিমধ্যে, তার অর্থের অভাব নেই। এই সালাম থেকে বহুত কিছু পেয়ে গেছে, ধরে নেন। আপনি থাকবেন এই দেশে, আমি থাকবো এই দেশে, এই দেশ ছাড়া আপনার আমার কিছু নেই। হয়তো আমার বিদেশে থাকার জায়গা আছে, কিন্তু দেশ তো আমারই, সেখানে আমার অর্ধেক টাকা নেই। দেশটাকে যারা ভালোবাসেন সবাইকে সোচ্চার হতে হবে। রাজনীতির এই কূটকৌশলগুলো আমাদেরকে আসলে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দর্শক, আসি যে খবর দিয়ে শেষ করতে চাই। আমেরিকা এবং ইরানের মধ্যে রোববার বা যে সিগনেচারটা হবে তার মধ্য দিয়ে সব সমাধান হবে। 300 বিলিয়ন মার্কিন ডলার ইরানকে ক্ষতিপূরণ দিতে পারে আমেরিকা, এরকম একটা কথা। যদিও ট্রাম্প বলছে এটা গুজব না, এটা ভেতরের খবর।
যে ক্ষতিগুলো হয়েছে ইরান এটা আদায় করবে। ট্রাম্প হয়তো প্রকাশ্যে বলবে না, বললে জাতির কাছে সে তার পরাজয় মেনে নেওয়া হয়ে যাবে। 24 বিলিয়ন মার্কিন ডলার ইরান ক্ষতিপূরণ পাবে। ইতিমধ্যে ইরানের জাহাজগুলো হরমুজে চলাচল শুরু করে দিয়েছে। মার্কিন নেভাল ব্লকেড আছে, কিন্তু তারা চুপচাপ, কোনো জাহাজকে বাধা দিচ্ছে না। মোটামুটি ইরানের মধ্যে এখন আনন্দ উৎসব চলছে, মানুষ প্রকাশ্যে বেরোচ্ছে। লেবানিজরা তারা এখন অ্যাটাক যেখানে হতো, যুদ্ধ যেখানে করতো ইসরায়েল, সেই অঞ্চলে যুদ্ধ থেমে গেছে, মানুষ এখন ফিরতে শুরু করেছে। প্রত্যেকেই তার নারীর টান এখন বাড়ি ফিরতে শুরু করেছে। সবাই সবার ঘর বাড়ি দেখতে এসছে, কোনো বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, এক একটা অবস্থায় আছে। আমেরিকা শুধু এখান থেকে একটা ফেস সেভিং চেয়েছে, ইরান তাকে ফেস সেভিং দিয়েছে। আমেরিকা আসলে যুদ্ধে কিছু পায়নি। ওই দিন শেষে একটি কথা, ইরান নিউক্লিয়ার বানাবে না। ইরান তো আগেই বলেছে নিউক্লিয়ার বানাবে না, কিন্তু এই যুদ্ধে ইরান পেয়েছে কি? আমি বারবার বলছি, আবার মনে করে দিচ্ছি, তার উপর থেকে দীর্ঘ কয়েক দশকের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে এখন ইরান ব্যবসা বাণিজ্য করতে পারবে, কেউ আটকাবে না। 2, ইরান তার জব্দকৃত অর্থ ফেরত পাচ্ছে। ইরান 60 দিন পর হরমুজ থেকে তার টোল আদায় করা শুরু করে দেবে। মানে এই হরমুজ এখন সারা জীবনে তার ইনকামের রাস্তা হয়ে গেল। তারপর ইরান ক্ষতিপূরণ পাচ্ছে, যে ইরানের ধ্বংসযজ্ঞ হয়েছে অ্যাটাকের কারণে 300 বিলিয়ন মার্কিন ডলার। কল্পনা করেন, ওরে বাপরে বাপ, বিশাল কিছু। একদিনে দিবে না, ধারাবাহিক বিভিন্ন ইনভেস্ট আসবে ইরানে। এই ইনভেস্ট গুলো ইরানকে আস্তে আস্তে ডেভেলপ করবে। ইরানের খেলা দেখেছেন? আমেরিকাতে দুর্দান্ত খেলেছে ইরান, সাহসী জাতি ইরান। আমরা আসলে এমন সাহসী হতে পারিনি। আমরা আসলে একটা ভীতু জাতি। দেখতে দেখতে সহ্য করতে করতে আর ভালো লাগে না। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আজকে রাতে বড় কোনো খবর থাকে অবশ্যই আবার হাজির হব, আর যদি বড় কোনো খবর না থাকে আর আসা হবে না। তবে একটি কথা বলি, দেশটাকে যারা ভালোবাসেন ধ্বংস হতে দেবেন না। আপনি যেই দলই করেন, আমার একটা দল থাকতেই পারে, আমি আমার দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলি। কারণ জানেন, আমি চাই আমার দলটা সঠিক পথে চলুক। অন্যের ঘরে আগুন লেগেছে, আপনি খুশি করবেন, কালকে আপনার ঘরে আগুন লাগবে, বিশ্বাস রাখবেন। আমরা চাই না আওয়ামী লীগের মতো বিএনপির পরিণতি হোক, কারণ এই দলটার জন্য আমাদের অনেক ভালোবাসা আছে। আল্লাহ হাফেজ।